সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো আমরা একটা নতুন কোরিয়ান সিরিজ এক্সপ্লেন করা শুরু করেছি, যেটার নাম হচ্ছে বন্ধুর গার্লফ্রেন্ড বা জোরপূর্বক গার্লফ্রেন্ড। আর সেটার প্রথম পর্বটি দেওয়া হয়েছিল 4 দিন পূর্বে। আর আমি ভেবেছিলাম হয়তো এটা তোমরা পছন্দ করবে না, আর এর জন্য প্রোডাকশন বন্ধ করে দিয়েছিলাম। তো তোমাদের রিকোয়েস্টে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটার পুরো সিরিজটি আমরা শেষ করব। তো সেই হিসেবে আজকে দ্বিতীয় পর্বটা আমরা আনতে চলেছি। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বেস্ট রোমান্টিক সিরিজ, তবে তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে। তো যাই হোক, যারা প্রথম পর্বটি দেখোনি তাদের আমি বলবো আগে প্রথম পর্ব দেখে আসো, তারপর এটা দেখো। আর প্রথম পর্ব যারা দেখেছো তারা এটা বুঝতে পারবে। তো যাই হোক, এখানে একটা কথা বলতে হচ্ছে, আমাদের স্যাভেজের সবগুলো ভিডিওতে একটা করে কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে। এর কারণটা হচ্ছে আমরা যে ভিডিওগুলো তৈরি করি এগুলোতে কিন্তু আমাদের খরচ হয়, এডিটিং, স্ক্রিপ্ট রাইটার বা আরো অনেক খরচ হয়। কিন্তু আমাদের স্যাভেজের যে গেমিং চ্যানেল ছিল সব ভিডিও কিন্তু ডিলিট করা হয়েছে। আর আগের যে ভিডিওগুলো রয়েছে ওগুলো কিন্তু ভিউ পায় না। তো একটা ভিডিও দিয়ে যে ভিউ আসে তা দিয়ে এই চ্যানেল চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। তো এর জন্য আমার বিদেশি একটা ফ্রেন্ড আছে যার সাথে আমার পরিচিত হয়েছে ইউটিউবের মাধ্যমে। সে আমাদের স্পন্সর করে স্যাভেজকে টিকিয়ে রাখছে। তো আমাদের চ্যানেলটা মোটামুটি গ্রো হয়ে গেলে তখন আর আমার এই ধরনের অ্যাডভার্টাইজিং এর প্রয়োজন পড়বে না। কিন্তু আমাদের এই দুর্দিনে এগুলোর প্রয়োজন রয়েছে। আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমাদের কারো 1x এ গিয়ে অ্যাকাউন্ট খোলার দরকার নাই বা বেটিং শেখার দরকার নাই। জাস্ট একটা স্কিপ করবা, তারপরে মূল ভিডিওতে চলে যাবা। তো একটা আমি প্লে করে দিচ্ছি, কিন্তু তুমি একটু টেনে দিয়ে মূল ভিডিওতে চলে যাও। সো গাইস, এটা হচ্ছে সেই সময় যে সময়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2022 কিন্তু অলরেডি আমাদের মাথায় এবং মনে ঢুকে গিয়েছে। তো সময় নষ্ট না করে তুমি 1x এর উইনিং ফ্যামিলির অংশ হতে পারো। আর এই মে মাসে কিন্তু অনেক হটেস্ট ম্যাচ আসছে এবং শীঘ্রই আমরা জানতে চলেছি কোন ম্যাচটা ফার্স্ট হতে চলেছে। তবে এখানে কিন্তু তুমি নিজের প্রেডিকশনের মাধ্যমে 1x এ বেটিং করতে পারো। আর 1x হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল বুক মেকার। আর এটা নিশ্চিত করে যে তুমি অনেস্টলি ভাবে তোমার উইনিং মানি পাবে। আর অ্যাকচুয়ালি এটা এমন একটা সার্ভিস যেখানে মানুষ এখানে স্পোর্টস এর উপর বেটিং করতে পারে, ম্যাচের রেজাল্ট দেখতে পারে, এছাড়াও অনলাইন গেম খেলে বড় প্রাইজ মানি জিততে পারে। আর এখানে কিন্তু তুমি 26,000 রুপি পর্যন্ত পেতে পারো ফার্স্ট ডিপোজিটে। আর এটা শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। আর তাছাড়া তুমি তোমার জেতা টাকা খুব ইজিলি পেটিএম, ব্যাংক এবং আদার সিম্পল মেথডে উইথড্র করতে পারবে। আই গেট ইউজ টু ইট অ্যান্ড ইউ ক্যান ট্রাই টু। আর এখানে তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো। আর 1x বেটের লিঙ্ক আমি কমেন্টে পিন করে দিয়েছি, যেখানে তুমি আমার প্রোমো কোড পাবে যেটা তোমাকে সাকসেসে লিড করবে। তো সেখানে যাও এবং নিজেকে প্রমাণ করো তুমি একজন ট্রু ক্রিকেট ফ্যান। তো যাই হোক, দ্বিতীয় পর্ব যখন শুরু হয় তখন আমরা দেখি কেটাই, মানে আমাদের নায়ক কেটাই, যে একজন সার্জন, কসমেটিক সার্জন, তার বাড়িতে খুবই একটা স্পেশাল দিন আজকে। তার মা, বাবা এবং তার আন্টি এবং দাদার সব অপেক্ষা করছে। তার ছেলে আজকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে। আর যে ছেলে বিয়েই করতে চায় না, সে ছেলে গোপনে গোপনে গার্লফ্রেন্ড রেখেছে, তাকে নিয়ে আসছে। খুবই স্পেশাল একটা ব্যাপার। আর এখানে একটা শর্ত কিন্তু আমরা জানি, যদি কেটাই মানে আমাদের নায়ক বাড়িতে গার্লফ্রেন্ড নিয়ে না আসতে পারে তাহলে কিন্তু ও যে ফ্ল্যাটে থাকে, যেটা ওর মায়ের মালিক, সেটা কিন্তু ভাড়া দিয়ে দেবে বা বিক্রি করে দেবে। তো সকাল 10টার মধ্যে না আসলে কেটার আন্টি রয়েছে ফ্ল্যাটে, ও সাইন করে ওই ডাইরেক্ট ওই লোকদের দিকে ফ্ল্যাটটা বিক্রি করে দেবে। তো এদিকে কেটের কোনো খবর নেই। কিন্তু আমরা দেখি আমাদের নায়ক সাহেব অনেক দ্রুত গাড়ি চালিয়ে কোনো মতে 10টার আগে বাসায় এসে পৌঁছায়। কিন্তু আমরা দেখি ও একা রয়েছে, আর ওদিকে ফ্ল্যাট হয়তো বিক্রি করেই দেবে। আর তখনই পেছন থেকে আমাদের জানভি মানে নায়িকা বেরিয়ে আসে, আর সে কেটার বাবা মার সাথে কথা বলে। আর তখন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, মানে গত পর্বে আমরা দেখেছিলাম জানভি আদালতে যায়, আদালত থেকে কেটাই বাঁচিয়ে নিয়ে আসে, আর তারপর তাকে একটা রিকোয়েস্ট করে, মানে ওর সাথে কথা হয়। তো সেখানে কি কথা হয়েছিল, কেন জানভি কেটার সাথে বাড়িতে এসেছে, সেটা আমাদের এখন দেখাবে। তো কেটাই জানভিকে বলেছিল তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে, আমার বাড়িতে গিয়ে আমার মাকে দেখাতে হবে যে তুমি আমার গার্লফ্রেন্ড। তখন জানভি বলেছিল পৃথিবীর সকল ছেলে যদি মরে যায়, তুমি যদি একমাত্র ছেলে হয়ে থাকো, তারপরও আমি তোমাকে বিয়ে করবো না। তখন কেটাই বলে আমিও তোমার সম্পর্কে একই রকম ভাবি, তোমার মতো মেয়েকে বিয়ে কে করবে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি শুধুমাত্র আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করবে যাতে আমার ফ্যামিলি একটু শান্ত হয়, এমনকি আমি তোমাকে অনেক টাকা দেবো। কিন্তু জানভি তখন টাকা নিতে না করে এবং চলে আসতে থাকে। আর তারপর কেটাই জানভিকে একটা হাস্যকর অফার দেয়। সে বলে আমি তোমাকে সুন্দরী বানিয়ে দেবো, তোমার চেহারাই পুরো চেঞ্জ করে দেবো। তুমি জানো আমি একজন কসমেটিক সার্জন, কত বড় বড় নায়িকার আসে আমার কাছে সার্জারি নিতে, নাক সুন্দর করতে, ঠোঁট সুন্দর করতে। আমি তোমাকে চেহারার পুরো গ্লেসি পাল্টে দেবো এবং এত সুন্দর করে দেবো ওই হং ডং মানে আমাদের জানভির সাবেক প্রেমিক, যেটা আর কি পোল্টিবাস, সে তোমাকে দেখে হিংসা করবে আর কাঁদবে কেন তোমাকে হারিয়ে ফেললো। কিন্তু জানভি তারপরও মানতে চায় না এবং সেখান থেকে চলে আসে। কিন্তু কেটার একটা মেয়ে তো লাগবেই, আর সেই মেয়েটা তো জানভি, কারণ ওর মা তো জানভিকেই দেখেছে গার্লফ্রেন্ড হিসেবে, মানে গার্লফ্রেন্ড হিসেবে ওকেই মনে করে। তো এই জন্য জানভির পিছু নিতে থাকে। আর জানভির তখন একটা তার ফ্রেন্ডের সাথে দেখা হয়, আর কেটাও সেখানে পৌঁছে যায়। আর কেটাই সেখানে পৌঁছে ওই ফ্রেন্ডকে ইমপ্রেস করতে থাকে। মানে কথায় আছে না, যদি কারোর সাথে প্রেম করতে চাও তাহলে ওর বান্ধবীকে আগে পটাও। তো ও বান্ধবীকে পটিয়ে নাইট ক্লাবে নিয়ে যেতে থাকে, আর জানভিকে বলেও না। আর তখন জানভি কি করবে, ও পিছু পিছু যায়। আর জানভি যেহেতু অনেক আপসেট ছিল, মাত্র পোল্ট্রি খেয়েছে, এজন্য ও প্রচুর ড্রিঙ্কস করতে থাকে। আর তখন কেটাই ওকে অনেক মারানোর চেষ্টা করে, এত ড্রিঙ্ক করার কিছু নেই, তুমি একটা সুন্দরী মেয়ে, তুমি এখানে
নাচো, দেখো কত হ্যান্ডসাম ছেলে তোমার জন্য পাগল হয়ে যাবে। তো জাহ্নবীও তাই ভাবে, সে নাচতে শুরু করে। মনে কষ্ট থাকলেও সে যেহেতু সিঙ্গেল অনেক নাচে, তো অনেক ছেলে ওর সাথে নাচে। আর তারপর ও চোখ টুক বন্ধ করে ব্যাক ফেসে নাচছিল, মানে ও জানে একটা ছেলের সাথে নাচছিল, কিন্তু কোন এই ছেলে এটা দেখছিল না ব্যাক ফেসে। আর তখন যখন ঘুরেও দেখে ওটা ওর সেই পোল্ট্রিবাজ বয়ফ্রেন্ড হনডং। আর হনডং তাকে দেখে তো পুরো শক খেয়ে যায়, জাহ্নবীও শক খেয়ে যায়। হনবক বলে তুমি একটা স্টকার, মানে লোভী মেয়ে, টাকার পেছনে ঘুরে আর কি, এবং বলে তুমি আমার পেছনে এখানেও চলে এসেছো। আর তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং হনঢং এমন ভাবে কথাগুলো বলে সবাই বুঝতে পারে যে জাহ্নবী এমন একটা মেয়ে, সে শুধুমাত্র ছেলেদের হ্যারাস করে টাকার জন্য, মানে জাহ্নবীকে একটা লজ্জাজনক অবস্থায় ফেলে দেয়। আর তখন হুট করে কেটাই ভিড় থেকে বেরিয়ে আসে আর জাহ্নবীর পাশে দাঁড়ায় বলে তোমার জন্য ও এখানে আসেনি, ও আমার গার্লফ্রেন্ড, আমি ওকে নিয়ে এসেছি এখানে। মানে কেটাই জাহ্নবীকে বাঁচিয়ে দেয়, কিন্তু জাহ্নবী তাড়াতাড়ি বেরিয়ে আসে, কেটাও বেরিয়ে আসে। আর তখন সে জাহ্নবীকে বলে দেখো আমি ওকে বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড, অলরেডি কিন্তু ওর ভেতরে হিংসা শুরু হয়ে গিয়েছে, তোমাকে আমি আরেকটা অফার দেই, তুমি আমার সাথে গার্লফ্রেন্ড সেজে থাকো, আমি তোমাকে সবচেয়ে স্মার্ট সবচেয়ে বিউটিফুল বানাবো। এবং হংডং মারাত্মক জেলাস ফিল করবে এবং ও তোমার কাছে আবারও ফিরে আসবে যে না আমি তোমাকে ছেড়ে দিয়ে ভুল করেছি। আর তখন তুমি ওকে রিজেক্ট করে দেবে এবং প্রতিশোধ নেবে। আর তারপর দেখি জাহ্নবীকে নিয়ে রেস্টুরেন্টে যায়, আর আমরা দেখি জাহ্নবী এখনো যথেষ্ট মাতাল এবং খাচ্ছিল। আর তারপর বলে জাহ্নবী তুমি আমার অফারটা আবার ভেবে দেখো, আমার বাবা মার সাথে দেখা করো, আমার গার্লফ্রেন্ড সেজে যাও। আর এইভাবেই সকাল হয়ে যায়। তো বুঝতেই পারছেন এই মাতাল অবস্থায় কেটাই জোর করে ওরকে গাড়িতে বসিয়ে বাসায় নিয়ে এসেছে। তো সেই অবস্থায় বাবা মার সামনে রয়েছে জাহ্নবী বর্তমানে। তো জাহ্নবীর ড্রেসটাও ছিল ক্লাবের, মানে যেটা একটা মুরব্বীদের সাথে দেখা করার জন্য মোটেও যোগ্য ছিল না। আর মাতাল থাকায় ও অদ্ভুত অদ্ভুত কথা বলছিল। আর এই জিনিসটা ওর বাবা মায়ের কাছে অদ্ভুত মনে হয় যে এই মেয়েটা তো মাতাল, এই মাতাল মেয়ে আমাদের সাথে এই অবস্থায় দেখা করতে এসেছে, তারপর এরকম ড্রেস পরে এসেছে। তো ফাইনালি কেটাইর মা তাদের নিজেদের ফ্যামিলির গল্প বলা শুরু করে যে আমরা এরকম পছন্দ করি ওরকম পছন্দ করি, কিন্তু জাহ্নবী বিরক্ত হয়ে কেটাইর মায়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। আর তখন সে জাহ্নবীর মাথাটা ধাক্কা দিয়ে ফেলে দেয়, মানে সে জাহ্নবীকে একটুও পছন্দ করেনি এবং তার সন্দেহ হয় এই মেয়েটা তো আমার ছেলের টাইপের মনে হয় না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, মানে ওকে তো আমার ছেলে গার্লফ্রেন্ড মনে হচ্ছে না, অসঙ্গতি। আর তারপর এরকম একটা মেয়ে বুঝলাম না। তো যাই হোক ওদিকে কেটাও জানে যে তার মা খুব চালাক লোক। তো আজকের মতো সে জাহ্নবীকে নিয়ে আসে আর জাহ্নবীকে বলে তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে, আরো ভালো অভিনয় করতে হবে। আর তারপর সে জাহ্নবীকে ক্লিনিকে নিয়ে আসে এবং ওর জন্য অনেক বিউটি ট্রিটমেন্ট প্ল্যানিং করে, মানে কিভাবে চেহারা গ্লেজ বাড়বে বা কোনো সার্জারি লাগবে কিনা টোন ঠিক করার জন্য। তো জাহ্নবী খুব ভয় পেয়ে যায়, কিন্তু তারপরে ওকে যখন স্পেশাল বিউটি ট্রিটমেন্ট দেওয়া হয় তখন আমরা জাহ্নবীর ভেতর পরিবর্তন দেখতে পাই। মানে নায়িকাটা তো এমনিতেও সুন্দর, তারপর ওই চুল স্ট্রেট করার পরে বা আরেকটু স্টাইলিশ হওয়ার পরে আরেকটু সৌন্দর্য আসে। তো এরপর জাহ্নবী বলে আচ্ছা শোনো আমি তোমার ফ্রেন্ডের সামনে নাটক করবো, আর যাতে আমরা যে প্রেম করছি এই খবর বাইরে না যায়। তো তারপর আমরা দেখি সেই প্ল্যান অনুযায়ী জাহ্নবী যেটা করে সে সুন্দর করে সেজে হংডং এর রেস্টুরেন্টে যায়। আর সেখানে একটা ওয়ার্কার ছিল হান রিয়ং, ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। আর কেটাই যেহেতু ওকে বলেছে হংডং কে জেলাস করতে হবে, মানে এই লোভ দেখিয়েই তো ও জাহ্নবীকে হাতে এনেছে। তো তখন সেখানে হংডং চলে আসে আর জাহ্নবীর এরকম পরিবর্তন দেখে, মানে হাইফাই ড্রেস আপ, সেই স্মার্টনেস সবকিছু দেখে ইমপ্রেস হয়ে যায়। কিন্তু এরপরে আবার ওকে স্টকার বলতে থাকে, মানে টাকার পিছু ঘুরে এরকম মেয়ে। আর তখন আবার কেটাই সেখানে আসে এবং ওকে পিক করে নিয়ে যায়। তো এবার হংডং খুবই জেলাস ফিল করে, ও নিজে গাড়ির কাছে চলে আসে। মানে বুঝতে পারছেন আপনার গার্লফ্রেন্ড জীবনে দাম দেন নাই, সেটা আপনার বড়লোক বন্ধুর গার্লফ্রেন্ড, বর্তমানে দেখতেও আগের যে সুন্দর দেখা যায় কেমন লাগতে পারে। তো জাহ্নবী আজকে তার নিজের অভিনয়ে খুব বেশি খুশি ছিল যে হংডংকে একটু হলেও চালাতে পেরেছে। আর কেটাই তখন তাকে বলে দেখো আমাদের পেছনের গাড়িতে আন্টি আমাদের ফলো করছে, আমার মা হয়তো পেছনে লাগিয়ে দিয়েছে যে আমাদের মধ্যে কেমন সম্পর্ক, তুমি কিন্তু পেছনে তাকাবে না, আর চলো আমরা প্রেম করতে বা ডেটে যাই কোথাও। তো এরপর আমরা দেখি তারা খাচ্ছিল আর বাইরে থেকে আন্টি তখনও দেখছিল। আর জাহ্নবী বারবার পেছন দিকে তাকাচ্ছিল বলে কেটাই ধমক দেওয়ার বলে তুমি ভালোবাসার সাথে আমার চোখের দিকে তাকিয়ে থাকো। আর তখন জাহ্নবী বলে তুমি খুবই আনরোমান্টিক ভাবে রোমান্টিক কথা বলছো। তো যাই হোক সেখানেও জাহ্নবী অনেক ড্রিঙ্ক করে ফেলে আর কেটাইকে বলে তোমার মা তোমাকে অনেক ভালোবাসে, তোমারও উচিত তোমার মাকে অনেক ভালোভাবে ট্রিট করা। আর এরপর আমরা দেখি বিদায়ের সময় কেটাই তার আন্টিকে দেখানোর জন্য জাহ্নবীকে কিস করার অভিনয় করতে বলে। অ্যাকচুয়ালি ওরা কিস করে না, জাস্ট অভিনয় করে। আর যাওয়ার সময় জাহ্নবী অনেকবার আই লাভ ইউ বলতে বলতে ভেতরে যায়। আর পরের দিন আমরা দেখি রেস্টুরেন্টের সেই ছেলেটি হানরিও জাহ্নবীর কাজের জায়গায় আসে। আর জাহ্নবী বর্তমানে একটা শপিং মলে ছিল। আসলে হয়েছে কি গতকাল ওই ছেলেটার সাথে ফ্লার্ট করার সময় বলেছিল তুমি আমার শোরুমে এসো, তোমাকে আমি ভালো একটা ড্রেস আপ করে দেবো, মানে ড্রেস আপে হেল্প করবো। আর হংডং লুকিয়ে লুকিয়ে জাহ্নবীকে দেখতে এবার এখানে এসেছে। আর জাহ্নবী যখন এটা দেখে তখনও হংডংকে জ্বলানোর জন্য উল্টো ওই ছেলের সাথে ক্লোজ হয়। তো এটা দেখে হানডং ভাবে এই মেয়েটার কি হয়েছে, আমার বন্ধুর সাথেও আবার ওর সাথেও মানে ডাবল গেম খেলছে নাকি। আর তখনই জাহ্নবীর একটা বান্ধবী আসে। তো যাই হোক হংডং তখন থেমে যায়। আর তারপর এদিকে দেখানো হয় জাহ্নবীর সাহায্যে হানরিও একটা সুন্দর ড্রেস পছন্দ করে ফেলে। আসলে আগামীকাল একটা চ্যারিটি পার্টি রয়েছে যেখানে ওদের বয়সী অনেকেই ওই পার্টিতে আসবে। আর সেই পার্টিটা অ্যারেঞ্জ করেছে হচ্ছে আমাদের নায়ক কোটাইয়ের যে এক্স গার্লফ্রেন্ড, মানে সে একটা বড় কসমেটিক সার্জন সিয়া। তো সবারই সেখানে যাওয়ার কথা, এমনকি জাহ্নবীর নিজেরও। তো পরের দিন আমরা দেখি জাহ্নবী ওই পার্টির জন্য রেডি হয়ে যায়।
আর এমন স্টাইলে যে হর্ন ডং তাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে যে ভাই যখন প্রেম করতাম তখন লাগতো বকরির মতো, এখন বাদ দিছি এখন লাগে নায়িকার মতো, হোয়াটএভার। তো তখন ডং জাহ্নবীকে থামিয়ে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে, আসলে আমি ভুল ছিলাম, তোমাকে ছাড়া আমার ঠিক হয়নি। তো জাহ্নবীও আমরা দেখি গলে যেতে থাকে। জাহ্নবী অ্যাকচুয়ালি খুবই নরম মনের মেয়ে, আর তখনই সেখানে কেটাই আসে আর জাহ্নবীকে নিয়ে চলে যায়। আর জাহ্নবীকে বলে তুমি এই ধোকাবাজের অভিনয়ে বা ফাঁদে পা দিও না, আর সরিতে তোমার প্রতিশোধ থেকে তুমি পিছিয়ে যাবে, তুমি এত ইনোসেন্ট কেন, তুমি তোমার অভিনয়ের মনোযোগ দাও। তো এরপর ওরা পার্টিতে পৌঁছায়। তো জাহ্নবী পার্টিতে এসে অবাক হয়ে যায় যে হাই সোসাইটিতে চ্যারিটি ইভেন্ট মানে গরিব মানুষের জন্য যে টাকা ওঠানোর ইভেন্ট হয় সেটাও হয় সুইমিং পুলে, মানে বিকিনি পরা ন্যাংটা ন্যাংটা পোলাবান থাকবে এর মধ্যে, মানে ও খুব অবাক হয়ে যায়। অ্যাকচুয়ালি জাহ্নবী হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। তো পার্টিতে হংডং সহ সবাই আসছে। একটু পরে আমরা দেখি ওই ছেলেটিও আসে, হংডং এর রেস্টুরেন্টে যে কাজ করে ওই ছেলেটি। তো সে এসে জাহ্নবীকে বলে আমি বুঝতে পারছি তুমি অভিনয় করছো, তোমাকে আমি আগেও দেখেছি, তোমাকে এই মডার্ন ক্লাসের অভিনয় মানাচ্ছে না, তুমি এদের মতো নাও, তুমি অনেক ভালো অনেক ইনোসেন্ট, তোমাকে সাধারণ অবস্থায় বেশি মানায়। আর এই ব্যাপারটি জাহ্নবীর মনে একটু বুঝতে পারছেন। তো যাই হোক, এরপর সিআর ইভেন্টের পার্টি শুরু হয়ে যায়। আর এই পার্টির সিস্টেমটা অন্যরকম ছিল, মানে চ্যারিটির টাকা ওঠানোর সিস্টেমটা ভিন্ন খাতে করেছিল। সেটা হচ্ছে এখানে যতগুলো ছেলে আছে সবগুলো স্টেজে উঠবে, আর তারপর ছেলেদের অকশন লাগবে, মানে নিলাম উঠবে, এবং এখানে যত মেয়ে রয়েছে তারা সবাই যে ছেলেকে পছন্দ হবে তার উপর নিলাম করবে, এবং যে নিলাম করে যে ছেলেকে নিতে পারবে তারপরে তাকে নিয়ে ডেটে যেতে পারবে বা ডিনার করতে পারবে। তো যাই হোক, কিছুক্ষণ এরকম নিলাম হবার পরে পালা আসে হানরিও, মানে ওই রেস্টুরেন্টের ছেলে, আর বিশিষ্ট সার্জন ডাক্তার কেটা এর মধ্যে, মানে আমাদের নায়ক সাহেব। কিন্তু এর আগে যে 5টা নিলাম হয়েছে সবগুলোতেই ডাক্তার ছিল। তো কেটাও যেহেতু ডক্টর তাই বাকি সব মেয়ে বিরক্ত হয়ে যায়। আবার ওদিকে হানরিও ছিল রেস্টুরেন্টের একটা শেফ, মানে রান্না করতে পারে, আর মেয়েদের এই কোয়ালিটিটা অনেক বেশি পছন্দ হয়। তো হানরিওর চাহিদা বেড়ে যায় এবং ইয়ং ইয়ং মেয়েরা ওর জন্য নিলাম করতে থাকে। আর হানরিও তখন তার রেট আরো বাড়ানোর জন্য আরো ডান্স করে, মানে আমি ডান্সও করতে পারি। তো হানরিওর রেট অনেক বেড়ে যায়। আবার ওদিকে কেটায়ের কেউ রেটই বলে না, আর কেটায়ের যখন রেট আসে তখন একটা বুড়ি মহিলা 5000 বাজি লাগায়, মানে আন্টি, আর কেউ বেশি বাড়াচ্ছিল না। তো কেটাই ভাবে এই মোটা আন্টির সাথে আমি ডেটে যাব, তো নিজের বান বাঁচাতে হবে, তো এজন্য সে নাচা শুরু করে। তবে তারপরেও কেউ তার দাম বলে না। আর ওই মুহূর্তে ওর যে এক্স গার্লফ্রেন্ড যে আজও ওকে পছন্দ করে, সে $10,000 নিলাম করে বা ডাক উঠায় এবং সে কেটাইকে সাথে করে নিয়ে যায়, মানে কেটাইয়ের মান সম্মানটা বাঁচিয়ে নেয়। তো লাস্টে দেখা যায় হংডং এসেছে, কিন্তু এতক্ষণে তো বেশিরভাগ মেয়ে অলরেডি রিজার্ভ হয়ে গিয়েছে, যার যার ছেলে ধরে নিয়েছে। তো হংডং এর যখন পালা আসে 2-1টা মেয়ে বাকি রয়েছে, কিন্তু কেউ ইন্টারেস্ট দেখায় না। আর তখন জাহ্নবী হাত উঠায় এবং সে মাত্র $10 মানে 800 টাকা নিলাম বলে, মানে হংডং এর দাম এত কম। আর এতে হংডং এর অনেক ইনসাল্ট হয়, কিন্তু হংডং তো থামার পাত্র নয়, সে তার দাম বাড়াতে চায়। আর এর জন্য অনেক স্টান্ট করে, পানিতে গিয়ে নামে, অনেক কষ্ট করে, কিন্তু কেউ তাকে নেয় না, উল্টো পানিতে গিয়ে কাঁপতে থাকে। তো এই অবস্থা দেখে জাহ্নবীর ওর উপর অনেক দয়া হয়, কারণ হাজার হলেও ওকে ভালোবাসতো। তো এরপরও যেটা করে ওর অবস্থা দেখে, তো ও নিজেও ওর সামর্থ্যের বাইরের একটা অ্যামাউন্ট দিয়ে নিলাম করে, মানে মোটামুটি $2000। তো এরপর ওকে বাজে থেকে বাইরে নিয়ে আসে। আর কেটাই তখন ভাবে এই মেয়েটা এত বোকা, যে ছেলে ওকে এত কষ্ট দিল, এত কাহিনী, ওকে বাঁচাতে চলে গেল। তো যাই হোক, এরপর জাহ্নবী যখন পুল থেকে ওঠে তখন একটা জুতা পুলেই পড়ে যায়, মানে অ্যাকচুয়ালি যে যাকে নিলাম করে নেবে তার সাথে ডেট করবে। তো একসাথে ডিনারের সময় হংডং ধন্যবাদ জানায় এবং বলে আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না। জাহ্নবী মানা করে দেয়, বলে আমি তোমার মতো ফ্লার্ট করতে পারি না, আমার ফিলিংস সত্যি ছিল, আর আমার লাইফে তোমার আর কোনো স্থান নেই। তো সেখান থেকে যাওয়ার সময় সে কেটাইকে বলে দেখো আমি আর প্রতিশোধ নিতে চাই না হংডং এর ওপর, আর আজ থেকে আমাকে দিয়ে আর কোনো অভিনয় হবে না। তো তখন কেটাই বলে তুমি ওয়েট করো, তুমি ভিজে গিয়েছো, আমি তোমার জন্য টাওয়েল নিয়ে আসছি। কিন্তু আমরা দেখি জাহ্নবী থামে না, ও বাড়ির উদ্দেশ্যে এক পায়ে জুতা আর ভেজা কাপড় নিয়েই সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু সামনে দাঁড়াতে আমরা দেখি ওই রেস্টুরেন্টের শেফ হানরিও পুল থেকে জুতা উঠিয়ে আর ওর ব্যাগ নিয়ে ওর জন্য অপেক্ষা করছে, আর তারপর নিজের জ্যাকেটটা ওকে পরিয়ে দেয়। তো এরকম একটা কেয়ার জাহ্নবীর খুব ভালো লাগে, আর কেটাই এটা দেখে ফেলে। আবার ওদিকে সিয়া এসেছে, সিয়া বলে তোমার উপর তো আমি নিলাম করে তোমার মান সম্মান বাঁচিয়েছি, কেউ তো নিচ্ছিল না, চলো আমার সাথে ডিনার করবে। তো এই হচ্ছে কাহিনী, মানে কেমন যেন উল্টা পাল্টা হয়ে যাচ্ছে ভাই। আরো মাথা খারাপ হওয়ার কাহিনী বলি, এই পর্বের শেষে দেখানো হয় পরের এপিসোডে কেটাইয়ের মা, মানে আমাদের নায়কের মা জাহ্নবীর মায়ের সাথে দেখা করতে যাবে। তাহলে বুঝেন ব্যাপারটা কি হচ্ছে। এদিকে কিন্তু জাহ্নবী আর আমাদের নায়ক আলাদা হচ্ছে, মাঝখানে ওই শেফ ঢুকে যাচ্ছে হালায়, কিন্তু ওদিকে আবার আমাদের নায়কের মা নায়িকার মায়ের সাথে বিয়ে ঠিক করতে যাচ্ছে। তাহলে তো নিশ্চিত একটা প্যাচ লাগতে যাচ্ছে, মানে ফ্যামিলিগত বিয়ে ঠিক হবে, আর ওপাশে দেখা যাবে আমাদের নায়ক নায়িকা ঠিক নাই। বাইরে ভাই, তৃতীয় পর্ব দেখার অপেক্ষায় আছি।